পড়ছি আমি সোমশিখা। শীঘ্রই শেষ হবে মহাসড়কের কাজ। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, বিধানসভায় আশ্বাস মুখ্যমন্ত্রীর। শীঘ্রই শেষ হবে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ। দীর্ঘদিন থেকে নানা কারণে আটকে থাকা মহাসড়কের কাজ যাতে দ্রুত শেষ করা সম্ভব হয়, তাই এই কাজের তদারকি নিজেই করছেন মুখ্যমন্ত্রী। এই রাস্তার কাজ শেষ হলে বরাক উপত্যকার মানুষকে আর মেঘালয় হয়ে গুয়াহাটি যাতায়াত করতে হবে না। মহাসড়ক দিয়ে কম সময়ে গুয়াহাটি পৌঁছে যাবেন, তাই এই কাজ যাতে দ্রুত শেষ করা সম্ভব হয় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিমা হাসাও জেলার রাস্তাঘাটের দুরবস্থা সহ মহাসড়কের কাজ নিয়ে বিধানসভায় উত্থাপন করেন বিধায়ক নন্দিতা গার্লোসা। উত্তর দিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মহাসড়ক নির্মাণের কাজ করছে, কিন্তু নানা টেকনিক্যাল কারণে এখনও কাজ শেষ করা সম্ভব হয়নি। এই পাহাড়ি এলাকায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ইঞ্জিনিয়ারদের, বিশেষ করে হাফলং থেকে শিলচর পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে এখন তিনি নিজে এই বিষয় তদারকি করছেন। মহাসড়কের নীলবাগান থেকে হারাঙ্গা যাও 49 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য 1823 কোটি টাকা বরাদ্দ করেছে NHAI। তবে মহাসড়কের 4 কিলোমিটার এলাকায় কোনোভাবেই সড়ক নির্মাণ করা সম্ভব হচ্ছে না, তাই সেখানে 4 কিলোমিটার এলিভেটেড রোড নির্মাণ করা হবে। এবছরে নির্মাণের টেন্ডার ডাকা হবে। বর্তমানে ডিপিআর প্রস্তুতের কাজ চলছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আর থমকে থাকবেন না মহাসড়কের কাজ। এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে শুধু ডিমা হাসাও নয়, বরাক উপত্যকার জনগণও উপকৃত হবেন। তাই মহাসড়কের কাজ যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। That until and unless Assam starts toll gates, they will not pump more money to National Highway Authority. Their investment in the highway. Their point to us that if Gujarat can pay toll gate, Bengal can pay toll, why not Assam? So they were on that point. If you have a better route or if you have a 4-lane road, then investment on petrol, diesels drastically comes down. But if you have a road which are not properly built, sometimes Borak Valley people has to stay put in Shillong itself. They could not go to Silchar. Now for us it is very important that this national highway connecting Lamding to Silchar, that what we call in Mahasarak, is complete in speedily and in time. That National Highway Authority has approved a investment of rupees 1,823 crores for the stretch of road. Basically it is about 49 kilometers from near Banglo to Harangjao. So if these 49 kilometers is done, then I think the road connectivity with Borak Valley between Assam, Brahmaputra Valley and Borak Valley will be of a different standard. This was a long overdue. If we complete this road, I think this can be the best gift for the people of Dima Hasao and Borak Valley. আগামী শিক্ষাবর্ষ থেকে ভাষানীতি চালু করছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী শিক্ষাবছর পঞ্চম শ্রেণী থেকে নতুন ভাষানীতি কার্যকরী হবে। পঞ্চম শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা নিজ নিজ মাতৃভাষায় অধ্যয়নের সুযোগ লাভ থাকবে। মাতৃভাষায় শিক্ষা লাভ করার সুবিধা না থাকায় ওইসব ছাত্রদের জন্য এই সুবিধার কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শুক্রবার গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, এই সকল ছাত্রছাত্রীদের 50 নম্বরের ভাষা অধ্যয়নের এক বিশেষ সুবিধা থাকবে। বিগত দিনে আসাম সাহিত্য সভা এবং বিভিন্ন জনজাতির সাহিত্য সভার সঙ্গে মিলিত হয়ে ভাষানীতি নিয়ে আলোচনা হয়, আর এই আলোচনা ক্রমে ইতিমধ্যে রাজ্যে ভাষানীতি নিয়ে সূচনা জারি হয়েছে বললেন শিক্ষামন্ত্রী। এই ভাষার নীতির মাধ্যমে যাতে পড়ুয়ারা তাদের মাতৃভাষা শিক্ষার সুবিধা লাভ করতে পারে, এর জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। এদিন সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির ব্যাপারে ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল কানেকশনের ব্যাপারেও বাজেট বিষয়টি অন্তর্ভুক্ত হবে।
এছাড়াও ট্রান্সফরমারের ব্যাপারে এখন শিক্ষকরা কার্যালয়ে যেতে হবে না, অনলাইন পোর্টালের মাধ্যমে যাতে এর আবেদন করা যায় এ নিয়ে প্রস্তাবের কথা জানান শিক্ষামন্ত্রী। প্রথম পর্যায়ত আমি প্রাথমিক পর্যায়ত জনজাতীয় বা চাহ জনজাতি আদি অঞ্চলত তেওঁলোকৰ ঘৰৰ কথিত ভাষাত তেওঁলোকৰ মাতৃভাষাত পাঠ্যপুথি আমি প্ৰস্তুত কৰিম আৰু সেই পুথিসমূহক এটা ব্ৰিজিং মেটেৰিয়েল বা ব্ৰিজিং লেংগুৱেজ হিচাপে আমি অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়সমূহত প্ৰৱৰ্তন কৰিম। চৰকাৰখনৰ ক্ষেত্ৰত বহুত প্ৰত্যাহ্বান আছে। নিৰ্বাচনৰ সময়ত যিখিনি ঘোষণা আছিল মাইক্ৰ' ফাইনেন্স বা অৰুণোদয়কে ধৰি সেইবিলাকৰ উপৰি আমি শিক্ষা খণ্ডটোত ব্যাপক পৰিৱৰ্তনৰ পৰিকল্পনা কৰিছোঁ। আমাৰ অনলাইন এডুকেশ্যনৰ কথাটো কোভিডে ইয়াৰ প্ৰাসংগিকতাটো খুব বঢ়াই তুলিছে। এতেকে আমাৰ ডিপাৰ্টমেণ্টটোকো সম্পূৰ্ণ ডিজিটেলাইজ কৰা আৰু শিক্ষাদান প্ৰক্ৰিয়াটোতো ডিজিটেলাইজেশ্যন আৰম্ভ কৰাৰ কাৰণে আমি বাজেটত আবণ্টন বিচাৰিছোঁ। শিক্ষানুষ্ঠানসমূহত প্ৰথম আমি শিক্ষানুষ্ঠানসমূহত ইণ্টাৰনেট কানেকশ্যনটো ইম্প্ৰুভ কৰাৰ কাৰণে আমি মোবাইল কোম্পানীবিলাকৰ লগত কথা পাতিছোঁ যাতে মোবাইল নেটৱৰ্কটো চবতে সহজলভ্য হয়। দ্বিতীয়তে দৰিদ্ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক আৰু বিশেষকৈ ক্লাছ 9-10 ছাত্ৰ ছাত্ৰীসকলক যাতে একোটাকে মোবাইল ফোন দিব পৰা যায় নেকি, এইটো আমাৰ ফালৰ পৰা আমি প্ৰস্তাৱ ৰাখিছোঁ। অহাকালি বাজেট ঘোষণা হোৱাৰ পাছত আমি গম পাম। গতিকে এনেধৰণে অনলাইন শিক্ষা ব্যৱস্থাটোক সকলোৰে কাৰণে সহজলভ্য কৰাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। নৱম আৰু দশম শ্ৰেণীৰ কাৰণে আমাৰ ফালৰ পৰা আমি প্ৰস্তাৱ ৰাখিছোঁ। পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির বিরোধিতা করতে গিয়ে আগরতলায় পুলিশের বাধার সম্মুখীন কংগ্রেস কর্মকর্তারা। বিক্ষোভকারীদের গ্রেফতার করে আগরতলা পুলিশ। দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরায় দ্রব্যমূল্যের বৃদ্ধির তীব্র প্রতিবাদ করল বিরোধী দল কংগ্রেস। পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ত্রিপুরা রাজ্যের আগরতলা বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কংগ্রেস কর্মকর্তারা। তবে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় তাদের। এদিন কংগ্রেস দলের পক্ষ থেকে রাজধানী আগরতলার রাধানগর এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, কিন্তু পরবর্তী সময় পুলিশ এসে আন্দোলনে বাধা দেয়। এক সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরবর্তীতে পুলিশ জোর করে কংগ্রেস কর্মকর্তাদের তাদেরকে গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। এ নিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস কর্মকর্তারা। আগরতলা থেকে জাকির হোসেনের রিপোর্ট। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোনাবাড়ি ঘাট বিক্ষোভ কংগ্রেসের। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ দলীয় নেতৃবৃন্দদের। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সোনাইয়েও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন কংগ্রেস কর্মীরা। শুক্রবার সমষ্টির সোনাবাড়িঘাট পেট্রোল পাম্পে মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করলেন দলীয় কর্মীরা। মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দলের কাছাড় জেলা সংখ্যালঘু শাখার সভাপতি হাসিম আহমেদ লস্কর, সোনাই শাখা সভাপতি জাবুর আহমেদ লস্কর কেন্দ্রের মোদী সরকারকে এক হাত নেন। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বিগত কংগ্রেস সরকারের আমলে সামান্য মূল্যবৃদ্ধি হলে বিজেপি দলের কর্মীরা প্রতিবাদে নামতেন, কিন্তু বর্তমানে ক্ষমতা থাকাকালীন তারা নীরব। তারা আরও বলেন, মোদী সরকার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছেন। গত জানুয়ারি মাস থেকে জুলাই মাস অবধি 65 বার পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি করায় কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাপক ক্ষোভ কংগ্রেসীদের। প্রতিবাদে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক টিটু লস্কর, এপি সদস্য আতিকুর রহমান লস্কর, শাহিন আজাহার লস্কর প্রমুখ। জ্বালানি গ্যাসের দাম কমাতে হবে। মোদী সরকার হায় 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 হায়। গত 7 বছরে এই পেট্রোল পণ্য থেকে মোদী সরকারের আয় হয়েছে 25 লক্ষ কোটি টাকা। আমরা এর হিসাব চাই। আর এই দ্রব্যমূল্য বৃদ্ধি বা পেট্রোলের দাম যে বাড়েছে, এটা আমরা বিক্ষোভ পর্যন্ত নিচে আসে এবং ভবিষ্যতে যদি কমে না, যদি কমে আমরা বিক্ষোভ পর্যন্ত চলে যাব। আজকে যে অবস্থা দাম বড়েছে, ওরা কবে সিলিন্ডার নিয়ে সিটিরানি কবে চুরি নিয়ে ওনার সরকারের মোদী বাবুকে চুরি পড়াবেন এবং পেঁয়াজের মালা নিয়ে দেখবেন, তা আমরা দেখতে চাই। আজকে যে 25,000 কোটি টাকা উনি আয় করেছেন মোদীবাবু, এটার আমরা হিসাব চাই। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে
কোনো আলোচনা উনি করতে দিন, উনি নাকচ করে দিলেন। আমি মুখ্যমন্ত্রীর ধিক্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। কেন্দ্রীয় সরকারের দেশ বিরোধী নীতির প্রতিবাদে আগামী 23শে জুলাই সিআইটিইউ এর পক্ষে ধর্মঘটের ডাক। সিআইটিইউ এর পক্ষে রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকার এক নির্দেশনা জারি করে 30শে জুন, আর সেই নির্দেশিকা সামনে রেখে সিআইটিইউ এর পক্ষে বলা হয় ভারতে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে তা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতের 41,000 শ্রমিক 26শে জুলাই আন্দোলনের ডাক দেয়, কারণ একের পর এক দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সিআইটিইউ এর পক্ষে আগামী 23শে জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানান ত্রিপুরার প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ এর নেতা শঙ্কর প্রসাদ দত্ত। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বলে প্রতিরক্ষা দপ্তরের আওতায় যে বোর্ড ছিল, এই বোর্ডটা ভেঙে দিয়েছে। বোর্ড ভেঙে দিয়ে তারা 7টা কোম্পানি তৈরি করেছে। এই 7টা কোম্পানি তৈরি করার অর্থ হলো এগুলো এখন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের দেশে বাকি রইল কি? দেশের প্রতিরক্ষা ব্যবস্থাটা যদি দেশি বিদেশি বেসরকারি হাতে চলে যায়, তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে বিপদের সম্মুখীন, হুমকির সম্মুখীন, চ্যালেঞ্জের। তার চাইতে আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর এক অর্ডিন্যান্স জারি করা হয়েছে। কেন এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে? ভারত সরকার ভয় পেয়ে গেছে যে অর্ডিন্যান্স শিল্পের সাথে যুক্ত যে সমস্ত শ্রমিক কর্মচারীরা আছেন, 41টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমাদের দেশে আছে। এই 41টি অর্ডিন্যান্স ফ্যাক্টরির 46,000 শ্রমিক কর্মচারী তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগামী 26শে জুলাই দেশব্যাপী তারা ধর্মঘট করবেন। মুখ্যমন্ত্রীর শূন্য সহনশীলতা নীতির প্রধান অন্তরায় সিন্ডিকেট রাজ। রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে ওভারলোড লরি, আটক 2 ওভারলোড লরি। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলছে জোর তৎপরতা, কিন্তু এর মধ্যে দিগরখালে ফের সক্রিয় কম্বাইন চেকগেট, একসঙ্গে সক্রিয় ওভারলোডের রমরমা। কালো হীরার সাম্রাজ্য মেঘালয় থেকে চেকগেট পেরিয়ে ঘুমরায় এসে জনতা ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের হাতে ধরা পড়ে ML 114654 এবং ML 111607 নম্বরের 2টি ওভারলোডেড লাইমস্টোন বোঝাই ট্রাক। এদিকে চালকদের বক্তব্য, গাড়ি নিয়ে তাদের ঘুমরা পর্যন্ত পৌঁছতে বড় অঙ্কের টাকা গুনতে হয়েছে। গেটকে কেন্দ্র করে গজে ওঠা গুন্ডা বাহিনীকে ট্রাক প্রতি 2000 গুন্ডা ট্যাক্স দিতে হয়েছে। এখানেই শেষ নয়, চেকগেট কর্তাদের দিতে হয় গাড়ি প্রতি আরও 2000 টাকা করে বলে তাদের অভিযোগ। অবশ্য এই ম্যানেজ ফর্মুলার মাধ্যমে গাড়ি পারাপারের ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেন MV কর্তারা। তাদের বক্তব্য হলো সিগন্যাল অমান্য করে গাড়িগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে জনমনে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মুখ্যমন্ত্রীর শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে প্রধান অন্তরায় সিন্ডিকেট রাজ ব্যবস্থা? আমরা গাড়ির 1-150 কেজি ভাজি লইলে আমরা ফাইন দিতে লাগে 10,000 টাকা, 15,000 টাকা ফাইন দিতে লাগে। MBI এমন কইছে যে গাড়ি যদি বডি উঁচা থাকে তাও ফাইন দিতে লাগবো, 100 কেজি ওভারশি হইলে তাও ফাইন দিতে লাগবো। আজকে ও যে 2টা গাড়ি ওভারলোড গাড়ি বডির উঁচা, এটা কেমনে আইলো? MBI ছাড়লো কেমনে? 2-3খন গাড়ি ডেইলি পলা যায়, বৰষুণ দিলেতো আৰু বেছি পলা যায়। আপুনি গম পাইছে নহয়? ইয়াত আমাৰ মানুহে এনেকে আগ ধৰি গাড়ী ধৰিব নোৱাৰে, আমাৰ মানুহে গাড়ী ধৰিব নোৱাৰে। তেনেকে পাব্লিকে ধৰিব পাৰিব, আমাৰ মানুহ গৈ পেলাই গাড়ীৰ আগত পৰি পেলাই এনেকে গাড়ী ধৰিব নোৱাৰে। এইটো ভুল নুবুজিব আপুনি। আমাৰ ৰাইজৰ পৰা আমি প্ৰশ্নটো উত্থাপন কৰিছোঁ যে কিয়ৰ কাৰণে, কিয়ৰ দৰে, কিভাবে এইবিলাক গাড়ী কেনেকুৱা আহি পাল। গুণগত শিক্ষা দিতে হলে গুণগত শিক্ষকের প্রয়োজন বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী রতন পাল নাথ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বাস্তবে হতে গেলে প্রয়োজন সকলের সক্রিয় ভূমিকা। একে অন্যকে ছাড়া বাঁচতে পারবো না, অর্থাৎ একে অন্যের পরিপূরক হয়ে সামগ্রিক উন্নয়নে কাজ করতে হবে। শুক্রবার আগরতলায় শিক্ষা সংগঠন আয়োজিত এক রক্তদান শিবিরে মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার প্রসারে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও ৩৯টি স্কুলে এই প্রথা চালু হচ্ছে বলে জানালেন মন্ত্রী। তিনি বলেন, গুণগত শিক্ষা বাড়ানোর উদ্দেশ্যে কম্পিউটার শিক্ষার উপর জোর দিয়েছে সরকার। বিগত দিনের বামফ্রন্ট সরকারের আমলে কম্পিউটার শিক্ষকদের ৫,০০০ টাকা মাইনে দেওয়া হতো, কিন্তু এবার বর্তমান সরকারের আমলে কম্পিউটার শিক্ষকদের মাইনে ১০,০০০ টাকা করা হয়েছে। এ ব্যাপারে সরকারের নির্দেশ রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, তাদের ডাকে সব সময় পাশে থাকবেন বলে জানালেন তিনি। এই খবরটি পাঠিয়েছেন আগরতলার প্রতিনিধি জাকির হোসেন। তারা আজকে রক্তদানের শিবিরের আয়োজন করেছে। আমরা মনে করি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে হলে প্রত্যেকটি মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার। এই জন্য আমি মনে করি যে আজকের সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তর, যে শিক্ষকরাই একমাত্র যে মানুষ গড়ার কারিগর, তো তাদের পাশে আসা এবং তাদের ডাকে আসা এটা অত্যন্ত প্রয়োজন। এই জন্য আজকে এবং শুভ উদ্যোগ। সান্ধ্য আইনের মধ্যে লামডিংয়ে চোরের হানা, সমস্যায় মানুষ। একদিকে করোনা দুর্ভোগে ঘরবন্দি মানুষ, আবার সান্ধ্য আইন লঙ্ঘনের ক্ষেত্রে পুলিশের রক্তচক্ষু দেখতে হচ্ছে। কিন্তু অত্যন্ত লামডিংয়ে যে চোর সান্ধ্য আইন ও পুলিশের রক্তচক্ষু কোনোটারই পড়ুয়া করছে না। লামডিং এলাকায় রাতে চোরের বিপদ বেড়ে গেছে। লামডিং বাজার সহ বিভিন্ন এলাকায়ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে চোরের খবরদারি বেড়েছে। লামডিং নদী সংলগ্ন শিমুতলা এলাকায় এক দোকানে হানা দেয় নিশি কুটুম্বের দল। জিতুদের দোকানের তালা ভাঙার চেষ্টা করে ওই সময় দোকান মালিকের নজরে পড়ে এবং একজনকে পাকড়াও করতে সক্ষম হন জিতু। ঘটনাটি ঘটে রাত ২টো নাগাদ। পরে ধৃতকে পুলিশের টহল বাহিনীর হাতে সমঝে দেওয়া হয়। ধৃত যুবকটির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবরটি জানিয়েছেন লামডিং প্রতিনিধি অরূপ মজুমদার। সৰু ল'ৰা দোকান আগতে একবাৰ দোকানটো চুৰি হৈছে, তো একো মানুহ পোৱা নাই। আজি মই যদি একটা পৰা পাহাৰা দি আছোঁ, ঘৰৰ পৰা অলপ দেখি আছোঁ, অলপ ভাঙি চাঙিছে কাৰণে মই ইমান মানে ইয়া কৰা নাই। ধৰক অলপমান ভাঙি চুঙিছে থাক। আজি কি হ'ল ঘটনাটো? আজি ৪-৫জন মানুহ ইয়াত খাৰা হৈ আছে, মই তাৰ ঘৰত দেখি আছোঁ। চাপৰি মানুহ মাতিছোঁ চাৰিদিকে, ঠাই তাক পাইছোঁ। সেই ভাগি গৈছিলে, ধৰি আনি ইয়াত ৰাখিছোঁ। তো পুলিচত কল কৰিছোঁ, পুলিচ আহি তাক লৈ গৈছে। কিন্তু দোকানটো ভাঙিবৰ কাৰণে তালাটো চেষ্টা কৰিছিল কৰি আছে। আমরা এখানে পাহারা দিতেছিলাম, তো এর আগে অলরেডি চুরি হয়েছিল। তো চুরি হওয়ার পরে আমরা সতর্ক আছিলাম যে চোরটা আবার আসতে পারে। তো আমরা দাঁড়ায় আসছিলাম। দাঁড়ানোর পরে এখানে ৫জন মানুষ আসলো, আর এখানে আবাস সুবাস করতে আসলো। একজন এখানে আসলো, একজন ওইদিকে আসলো, আর বাকি দুজন এখানে আসলো। এখানে আমরা যখন টার্গেট লইছি আইতে, তখন আঙ্গরে দেখা এই দুজন এখান থেকে ভেঙে গেছে। তারপরে স্যাররে ফোন করছি, স্যার আওয়ার পরে মানে আগেও কি চুরি হয়েছিল? আগে চুরি হয়েছিল। তখন কোনো পুলিশের এসে না, আমরা রিপোর্ট দিই না অ্যাকচুয়ালি, ছোটো মোটো হয়েছে তো, তারপরে ভাবছিলাম দিনে পরে। ভিজুয়ালগুলো ছিল কি আগে? ভিজুয়াল আছে, ভিজুয়াল ফটো মোটো আছে। দোকান কার ছিল? দোকান জিতু চন্দ্রতে। আগরতলায় এডিসি সুপ্রিমো প্রদ্যুৎ কুমার দেব বর্মনের কুমন্তব্যের ধিক্কার ও নিন্দা জানালো আমরা বাঙালি আগরতলা মহিলা সমাজ। আগরতলার আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মন্তব্যের প্রতিবাদে মহিলা সমাজ ধিক্কার ও নিন্দা জানায়। গত 14 জুলাই এডিসিতে নির্বাচন হওয়ার পর সুপ্রিমো এই মন্তব্য করেন। মহিলা নেত্রী বলেন, ত্রিপুরার এই পর্যন্ত যা উন্নতি তা বাঙালিদের দ্বারাই। বাঙালি আছে বলে এখন পর্যন্ত সব সুন্দর রয়েছে। দেখতে গেলে বাঙালিরাই ত্রিপুরার ভূমিপুত্র। এই নিয়ে বিস্তারিত বলেন মহিলা নেত্রী। এ খবর জানিয়েছেন বিটিনের জাকির হোসেন। নির্বাচন হলো, তার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বাঙালি জাতি এবং বাঙালির রাজনৈতিক দল সম্পর্কে একটা কুমন্তব্য করেছেন। সেটা সম্বন্ধে আমাদের যারা ইয়েতে আছেন, নেতৃত্ব আছেন, আমাদের সচিব দাদা সেই সম্বন্ধে সাংবাদিক সম্মেলন করেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যারা ছাত্র যুব বা মহিলা সমাজ, আমরাও সেটা তীব্র বিরোধিতা জানাই। যে বাঙালি জাতি ভারত স্বাধীনতা করলো এবং ভারতবর্ষের সেই
আদিকাল থেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরার আসল ভূমিপুত্র বাঙালিরাই, এবং তারাই বেশি স্বাধীনতায় রক্ত ঝরিয়েছেন। কিন্তু সেই জাতিকে সেই তীব্রমতা সুপ্রিমো এখন বিদেশি তারপরে বাংলাদেশি এই সমস্ত তকমা দিয়ে আমাদের নির্যাতনের শিকার করে চলেছেন। আমরা দেখছি উনি একটা কুমন্তব্য সবসময় করে যাচ্ছেন এবং সবাই গো ব্যাক বাংলাদেশি এই স্লোগানে উনি সবাইকে দিয়ে দিচ্ছেন এবং সমস্ত জনজাতি যুব যারা সহজ সরল ভাই বোনদের তিনি এমনভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন যেন সব বাঙালিরাই বাংলাদেশি। তাই আমরা তীব্র ধিক্কার জানাই এবং ওনার মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা আজকে এখানে দাবি জানার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আপনার নাম? আমার নাম শ্রীমন্তী দেব, আমি বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব। শিলান্যাসের 4 বছর পরও সেতুর কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সোনাই রাঙ্গিরঘাট জিপির জনগণ। সোনাই সমষ্টির রাঙ্গিরঘাট জিপির গড়াগড়ি খালের উপর সেতু নির্মাণের জোরালো দাবি জানালেন এলাকার জনগণ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা জমায়েত হয়ে সেতু না থাকায় নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান 2017 সালে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দের সেতুটির কাজ শুরু হলেও সামান্য কাজ হওয়ার পর অনিয়ম ধরা পড়ে। সেতুর কাজে অনিয়ম ধরা পড়ায় বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। অসম্পূর্ণ সেতুর কাজ শীঘ্রই চালু করতে এলাকার বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ও বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। বৃহস্পতিবার ইমরান হোসেন লস্কর, প্রাক্তন এপি সদস্য রেখারানী দাস, হিরণময় নাথ, হীরাময় লস্কর প্রমুখ সেতুর কাজের চিত্র জনসম্মুখে তুলে ধরেন। তারা বলেন সেতুটি নির্মাণ হলে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ সহজেই সোনাই শহরের আসা যাওয়া করতে পারবেন। সবর ক্ষেতও ওদিকে আছে, সেদিকেও আছে, আমরাও বাজারও আসা যাওয়ার সময় বহুত কষ্ট ভোগ করি। আর শুনি আর ওখানে যে রাস্তা ব্রিজ সরকারে কোনো দিকে আর বাকি রাখছে না, কিন্তু আমরা যে অত কষ্ট ভোগ করি আর দীর্ঘ 70 বছর থেকে আমরা দাদা সকল ওরকম সাঁতার খাটিয়া গেছে। দয়া করিয়া যাতে সরকারের কাছে কইয়ার আপনার কাছেও কইয়ার আমরা ব্রিজটা হয় আর আগর যে খুঁটিটা আমরা বাতিল করাই দিব, নতুনভাবে হইতো, যা কিছু হইব সুন্দর মতো হইতো, যাতে আমরা সব দপক্ষর মানুষ প্রায় 10,000 মানুষ এই দিকে যাতায়াত করে। আজকে কয়েক দিন হয়ে গেছে কিন্তু এটা হয় না। কিতা সরকারে কিতা খেলিমিলি করে আমরা ব্রিজটা নিয়ে আমরা কিছু বুঝতে পারছি না। আর MLA স্যারে আগে আমরা কইসলা ও মাত 1 মাসের ভিতরে এস্টিমেট বদলার বাদে মানে কামও কন্ট্রাক্টর দিবা। আজ দিন পর্যন্ত 7 মাস না 8 মাস হয়ে গেছে, কোনো কন্ট্রাক্টরও হয় না, কেউ হয় না। আর আমরা এই জলের মাধ্যমে স্কুলে যাওয়ার ছাত্র বেশ অসুবিধা, আর ক্ষেত কিছু যাওয়ার বেশ অসুবিধা। করোনা পরিস্থিতির কারণে আগামী 19শে জুলাই আগরতলায় বিশেষ সভা বাতিল করার ঘোষণা করলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। ত্রিপুরার কিষাণ কর্মী যুব সমিতি এবং চা শ্রমিক উন্নয়ন ইত্যাদি সংগঠনের আহ্বানে আগামী 19শে জুলাই যে মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেটা বর্তমান করোনা পরিস্থিতির জন্য বাতিল করা হয়েছে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলোর নেতৃবৃন্দরা একথা জানালেন। তারা আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেটা সরকার গ্রহণ করেনি। সংগঠনগুলোর দাবি, রাজ্যে যারা শ্রমিক, কৃষক, দিনমজুরি, নির্মাণ কর্মী অর্থাৎ যারা গরিব দুস্থ আছেন তাদের জন্য মাসে সরকারের পক্ষ থেকে 7,500 টাকা করে প্রদান করা হোক। এছাড়াও কেন্দ্রের কৃষি আইন বাতিল করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। ভারতের কৃষকরা 3টি কৃষি আইন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এগুলো যাতে অবিলম্বে বাতিল করা হয় এই ব্যাপারে সাংবাদিক সম্মেলন মারফত সরকারের কাছে দাবি তুলে ধরেন কর্মকর্তারা। এছাড়াও বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে সেটি প্রত্যাহার করার দাবি তুলে ধরেন তারা। নারী নির্যাতন, খুন ইত্যাদি ঘটনার প্রসঙ্গ টেনে সরকারের পদক্ষেপ দাবি করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দরা শুক্রবার। আমরা বন্ধন ব্যাংকের মতন যেগুলো ব্যাংক আছে তাদের 6 মাসের ইনস্টলমেন্টটা মাফ করে দেওয়ার জন্য আমরা দাবি রাখি এবং এই জন্য আমরা এই 19 তারিখে মিটিংটা আমরা ছিল। কোভিড-19 করোনা পরিস্থিতিতে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য
সবসময় তৈরি আছি, কিন্তু দেখা গেল গভর্নমেন্ট সঠিকভাবে করোনা পরিস্থিতি মোকাবিলার সঠিক দিক নির্দেশন করতে পারেনি। এবং আমরা গভর্নমেন্টের কাছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি যে অন্ততপক্ষে 6 মাস এই যে পিছিয়ে পড়া যারা কৃষক, শ্রমিক, মৎস্যজীবী এবং দিনমজুর, নির্মাণ শ্রমিক, কাঠ মিস্ত্রি অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বসবাসকারী তাদেরকে মাসে 7,500 টাকা করে দেওয়া হোক। ভবানীপুরে বেহাল রাস্তা দিয়ে নিত্য যাতায়াত ভোগান্তি, বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে ক্ষোভ। ভবানীপুর থেকে রামকৃষ্ণনগর যাওয়ার একটি মাত্র রাস্তা, প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার খানেক লোক, অথচ আজও পাকা করা যায়নি। জেলা করিমগঞ্জ রামকৃষ্ণনগর লাগোয়া ভবানীপুর থেকে রামকৃষ্ণনগর পর্যন্ত নয়াটিলা জিপির 2 নম্বর ওয়ার্ডের ভবানীপুর সিংলা নদীর পশ্চিম পাড়ের গ্রামের রাস্তাটি। প্রতিদিন আশেপাশের গ্রামের স্কুল কলেজের ছাত্রছাত্রী যাতায়াত করেন। রাস্তাটি পাকা করার জন্য এলাকার বাসিন্দারা অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছেন, আজও তা পূরণ হয়নি। এভাবেই গ্রামবাসীরা তাদের ভোগান্তির কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে, প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ পথে নামলেন স্থানীয় জনগণ। মূলত রামকৃষ্ণনগর যাওয়ার মূল পথ এটাই, গ্রামের মানুষের যাতায়াতের এটাই প্রধান রাস্তা, আর তাই বেহাল রাস্তার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হঠাৎ জরুরি ভিত্তিতে কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় রাস্তার জন্য। এলাকার বিধায়ক বিজয় মালাকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। তাদের মতে ভোট চাইতে যখন এসেছিলেন তখন তো আর ডেকে আনতে হয়নি, বিধায়ক হওয়ার আগে ভোট চাইতে এসে নিজের স্বচক্ষে দেখেছিলেন রাস্তাটির বেহাল অবস্থা। কিন্তু বিধায়ক হওয়ার পর বিজয় মালাকার একবারের জন্য রাস্তাটি পরিদর্শন করতে আসেননি। রাস্তাটি কোনো ব্যক্তি স্বার্থে নয়, এলাকার সাধারণ মানুষের স্বার্থে বিধায়ককে একথা মনে করিয়েছেন স্থানীয় জনগণ। সত্যরাই আমরা রাস্তাটা দেখুন, আমরা অস্তিত্ব হারা, আপনারা বিজয়মালারে সত্যরা আপনারা যোগাযোগ করিয়া আনইন, আনি আমরা গুলি করি মারাইন, আমরা রাস্তাঘাট নাই, যদি এটা করাইলা নাইলে আমরা লাইন ধরিয়া গুলি করি মারাই যা। এখন সরজমিনে আইয়া দেখো কুয়াইয়া আমরা রে কিটা করা যায়, আমরা কোনো রকম আমরা একটা সুযোগ সুবিধা দেখুয়া একদম 100% ওনার কাছ থেকে জানতে চাইবো যে কীরকম জেসিবি দিয়ে এনজিএনরা কাজ করে। আর যদি ওনার জ্ঞাতার্থে না থাকে তাহলে আমরা ওনার কাছে কিছু, আমাদের কাছে এমন এমন তথ্য আছে, এমন এমন কিছু জিনিস আছে যেগুলোর দিকে ওনাকে আমরা প্রমাণ করে দিতে পারবো যে এই জিপিতে 2 নম্বর দুর্নীতিবাজদের আখড়া হয়ে গড়ে উঠেছে এই জিপি। বিভিন্ন অঞ্চলের বিপন্ন মানুষকে সাহায্য করার জন্য আগরতলায় গঠিত হলো নাগরিক সহমর্মিতা সংগঠন। আগরতলার নাগরিক সহমর্মিতা নামে একটি সংগঠন সদ্য প্রকাশ লাভ করে সচেতন নাগরিকদের একজোট করে এই সংগঠনের যাত্রা শুরু। তাদের কথা মাথায় রেখে করোনার কঠিন সময়ে মানুষের অবস্থা বিপন্ন, এই পরিস্থিতিতে অনেকেরই চাকরি নেই, সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে, তার মধ্যে অসুখে ভুগছেন অনেকেই, বা অনেকেই হয়তো টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এদের পাশে দাঁড়ানোর সংকল্প নাগরিক সহ মর্মিতা সংগঠনের। তার জন্য তারা একটি ফান্ড গঠন করছেন যে যার সাধ্যমতো সাহায্য করবেন। এ নিয়ে বিস্তারিত জানান নাগরিক সহমর্মিতার সদস্যরা। এই খবর জানিয়েছেন বিটিএনের আগরতলার প্রতিনিধি জাকির হোসেন। উনি খুব অসুস্থ, ওনার চিকিৎসা করার মতো অবস্থা নেই, উনি চাকরি হারিয়েছে, আমরা এটা জানতে পেরেছি, আমরা কথা বলেছি, আমরা আজকে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা আমরা ট্রান্সফার করবো ওনার চিকিৎসার জন্য, কারণ উনি এই টাকাটা না পেলে উনি চিকিৎসা করার মতো পরিবেশ নেই, পরিস্থিতি নেই। তাই আমরা আজকে আমাদের শিক্ষক প্রতিনিধিরা আছেন, তারা ব্যাংক অ্যাকাউন্ট এনে দিয়েছেন, আমরা ওনার অ্যাকাউন্টে 5,000 টাকা ট্রান্সফার করছি আপৎকালীন সাহায্য হিসেবে। আমরা কাগজে দেখি চাকরিযুক্ত শিক্ষকরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তাদের পরিবারে কেউ আত্মহত্যা করছেন। আমরা ঠিক করলাম যে আমরা এইভাবে নীরব থাকতে পারি না, আমরা এই মানুষগুলোর পাশে মানবিকভাবে আমাদের দাঁড়ানোর প্রয়োজন।
তার জন্যই বিশেষত নাগরিক সহমর্মিতা করার মূল তাগিদটা আমরা অনুভব করেছি। আমরা যে উদ্যোগ নিয়েছি একে সবাই নিজের উদ্যোগ মনে করে আমাদের কাছে পাশে এগিয়ে আসবে। পশ্চিম ত্রিপুরায় শায়রি রায় পাল নামের গৃহবধূর উপর ভাসুরের শ্লীলতাহানির চেষ্টা, গৃহবধূর তরফে থানায় মামলা। শায়রি রায় পাল নামে পশ্চিম ত্রিপুরার এক গৃহবধূ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয় 2018 ইংরেজি ডিসেম্বর মাসে দলুড়া নিবাসী অজিত পালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রায় 1 বছর 4 মাস সংসার করেন, কিন্তু এই সময়ের ভেতর ভাসুর হরিপদ পাল উর্ফে অপুর নোংরা দৃষ্টির শিকার হন। প্রতিদিন মাদক অবস্থায় এসে নানা কুরুচিকর কটূক্তি করে থাকে। এ কথাগুলি স্বামী অজিত পালকে বলে কোনো লাভ হয়নি, উল্টো সে নিজের স্ত্রীকে দোষারোপ করে ক্রমে ক্রমে শারীরিক ও মানসিক নির্যাতন বেড়েই চলে। এর মধ্যে একটি পুত্র সন্তানও হয়, কিন্তু গৃহবধূ বাড়ি ছাড়ার পূর্বে ভাসুর তার শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার উপর স্বামী ভাসুর মিলে অকথ্য অত্যাচার করে। গৃহবধূর বাবা এই ব্যাপারে তাদেরকে কিছু বলতে গেলে তার উপর প্রাণঘাতী হামলা চালায় এবং সবাইকে প্রাণে মারার হুমকি দেয়। নিজেদের সুরক্ষার জন্য গৃহবধূ শায়রি পাল এ মর্মে থানায় এজাহার প্রদান করে দোষীদের শাস্তি প্রদানের লক্ষ্যে জানায়। এ খবরটি জানিয়েছেন ত্রিপুরার বিটিএনের প্রতিনিধি জাকির হোসেন। শিক্ষা অর্জন করছেন একটা মাধ্যমিকের ফুলায় পুলিশ এটার ভিতরে এই কাজ কেড়ে করতেছে। আমি তো প্রশাসন যদি এইভাবে নরম ভাবে করে গরিবের প্রতি, তো আমরা কার কাছে যাবো? আমি সিএম এর কাছে যাবো। আমি কি নারীর বিচার পাইতাম না? সে তো একটা নারী, অসহায় মেয়ে, একটা বাচ্চা নিয়ে এসে না মামলা এখন, তখন তো আমি মামলা করছি না। এখন মামলা করার পরে বুদ্ধনগর পিএস আমার কইতেছে দেরি করে মামলা কেড়ে। তখন আমি দেরি করে কেড়ে আমি কারণ জানাইছি যে প্রেগনেন্ট অবস্থায় একটা হিন্দু শাস্ত্রে প্রেগনেন্ট অবস্থায় মেয়েটারা নির্যাতন করণ জানা, তারা সেই টেনশন দেওয়া যায় না। ডাক্তারের সাথে আমি যোগাযোগ করছি, ডাক্তার কইছে তারা এখন কিছুতেই এই প্রেশার দিবেন না, অবস্থা খুব খারাপ, কিন্তু টেনশন করতেছে। হ্যাঁ, অনেক পিএস শুধু আমার সেই বক্তব্য জানে আমার স্বামী পিএস এ যাইতে যাইতে গত শনিবার থেকে এই পর্যন্ত সে যাইতাছে। হেরা শুধু মীমাংসা করেন মাঠে বন, পঞ্চায়েতে বন। আমি তো পঞ্চায়েতে মেয়ে বিয়ে দিচ্ছি না। পুলিশের বক্তব্য কি এখন? এই পুলিশ এই কথা কইতাছে মাঠে বিচার বইতাম, পঞ্চায়েতে বিচার মানে মীমাংসা করতাম। হ্যাঁ, মীমাংসা করতাম। ডিভোর্সের প্রস্তাবে আমার মেয়ের মূল্য কি 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে আমি ডিভোর্স দিতাম। পুলিশ আমার এই কথা কয়, পুলিশ আমার মীমাংসা করতে চাই। আমি মীমাংসা চাই না, আমি মীমাংসা চাই না। আমি সিএম এর দ্বারস্থ হবো। আমার মায়ের ন্যায্য বিচার চাই। আমার মায়ের উপরে যে তার ভাষণে ছিল তা আনি করছে, আমি সেই ন্যায্য বিচার যাতে আমার এই মহামান্য সিএম যাতে আমার প্রতি একটু দয়া করে, আমার মেয়ের প্রতি। আমার মেয়ের এই তো মূর্খ না, আমার মেয়ের বাছুরের নাম হয়েছে হরিপদ পাল, রানীবাজার কাওয়াবন স্কুলের টিচার, শিক্ষাগত টিচার না, বাবা মরার চাকরি পেয়েছে, যার লেগে তার এই ব্যবহার। আমার স্বামী, আমার বাড়ির সবাই আমার উপরে নির্যাতন করে। আমার ভাসুর আমার উপরে কুনজর দেয়। বিয়ের কয়েকদিন পর থেকে তারা আমার উপরে কুনজর দেওয়াটা আমি শুরু করছে, কিন্তু আমার স্বামীর অনেকবার আমি কোয়া সত্ত্বেও সে বিশ্বাস করছে না, এ কথা আজও করে না। তাই নিয়ে আমার লোকের কুপ্রস্তাব দেয় প্রায় দিন রাত্রে। আমার স্বামী যখন বাড়ি থাকে না তখন টাইনে মতো অবস্থায় রাত্রেবেলা আয়া ঘরে ঢুকে আসে আমার উপরে কুপ্রস্তাব দেয়, অত্যাচার করতে চায়। আমি আমার স্বামীরে কইলা এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। আমার স্বামী উল্টা আমার উপরে মারধর করে যে ভাইয়ের নাম মিথ্যা কথা কইতাছে, এইসব নিয়ে এই ঝামেলা শুরু হয়েছে। তারপর আমি এইভাবে থাকতে থাকতে আমি মা বাবারে জানাই। আমার মা বাবা তারপরেও ঘরটা ভেঙেছে আবার নিয়ে আমার দিয়া আনের পরেও তারা আবার একই অবস্থা করে। উল্টা আমার বাবার উপরেও, আমার বাবা এই কথা জিজ্ঞাসা করতে গেছে বলে আমার বাবার উপরেও হাত উঠাইতে গেছে। এরপরে দিয়ে আমার বাবা মাইনা নিয়ে আমার দিয়ে আইছে। তারপরে দিয়া আবার সেই অত্যাচার শুরু করছে। তখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আমার মারধর করে বাড়ির থেকে বাইরে করে দিছে। আমার স্বামী, আমার ভাসুরও আছে, তারা দুজন মিললেই আয়া সেরা করতো। তারপরে দিয়ে আমি ওই অবস্থায় বাড়িতে আসছিল, তখন আমার মা বাবা আর আমি 5 মাসের অন্তঃসত্ত্বা আসছিলাম। এই অবস্থায় আমার নিয়ে কি করবো, তখন আর এইসব কিছুর নামছে না। তখন এই আজকে বাচ্চা হয়েছে 5 মাস হয়েছে, ওই সময় থেকে ধরে আজ পর্যন্ত তারা কেউ আমার কোনো যোগাযোগ করছে না, আমার কোনো খবরাখবর নিচ্ছে না। আমার বাচ্চা হয়েছে, আমার হাসপাতালে কেউ দেখছেও না, কোনো কিছু করছে না। আজকে বাচ্চার 5 মাস, বাচ্চার বাবা অক্ষণ পর্যন্ত বাচ্চার মুখ দেখছে না। তারপর আমি অক্ষণ
বোজনগর থানায় এফআইআর করছি, পুলিশ আমার কয় মীমাংসা করতাম। এরকম মীমাংসা। কি মামলা করেছিলেন? কার বিরুদ্ধে? আমার ভাসুরের বিরুদ্ধে। তারা কয় মীমাংসা করতাম, মামলা করতাম। এমন মীমাংসা যারা আরো 2বার আমার কইরা নিচে নেওয়ার পর আবার একই কাজ করে, আরো বাড়ে তারা। কোনো মীমাংসা হয় না। পুলিশ বারবার শুধু আমার কয় মীমাংসা করতাম। আমি তো মীমাংসা চাই না, আমি বিচার চাই। পুলিশ অক্ষণ পর্যন্ত আমার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উত্তর পূর্ব রেলে এক অভিনব পন্থা। রেল নগরী লামডিংয়ে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে এক বিশেষ ট্রেন চালু হলো, ভ্যাকসিন অন হুইল এক্সপ্রেস নামে। একদিকে করোনা দুর্ভোগে ঘরবন্দি মানুষ, আবার সান্ধ্য আইন লঙ্ঘনের ক্ষেত্রে পুলিশের রক্তচক্ষু দেখতে হচ্ছে। কিন্তু অত্যন্ত লামডিংয়ে যে চোর সান্ধ্য আইন ও পুলিশের রক্তচক্ষু কোনোটারই পড়ুয়া করছে না। লামডিং এলাকায় রাতে চোরের বিপদ বেড়ে গেছে। লামডিং বাজার সহ বিভিন্ন এলাকায়ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে চোরের খবরদারি বেড়েছে। লামডিং নদী সংলগ্ন শিমুতলা এলাকায় এক দোকানে হানা দেয় নিশি কুটুম্বের দল। জিতুদের দোকানের তালা ভাঙার চেষ্টা করে ওই সময় দোকান মালিকের নজরে পড়ে এবং একজনকে পাকড়াও করতে সক্ষম হন জিতু। ঘটনাটি ঘটে রাত 2টো নাগাদ। পরে ধৃতকে পুলিশের টহল বাহিনীর হাতে সমঝে দেওয়া হয়। ধৃত যুবকটির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবরটি জানিয়েছেন লামডিং প্রতিনিধি অরূপ মজুমদার। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের গৌরীয় মঠে প্রভু জগন্নাথ দেবের হেরা পঞ্চমী উপলক্ষে বিশেষ পূজা অর্চনা আয়োজিত। ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠে হেরা পঞ্চমী পালন করা হয়। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার পঞ্চম দিনে পুরাণে সেদিন দেবী লক্ষ্মী জগন্নাথ দেবকে ফিরে আসার অনুরোধ করলে জগন্নাথ দেব ফিরে আসেন না। ফলে দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে এক্ষেত্রে ফিরে আসেন। এ উপলক্ষে হেরা পঞ্চমীতে 108 পদ রান্না করা হয় গৌরীয় মঠে। প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার ভোগ লাগানো হয়। অন্যান্য বছর এদিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া এদিন পূজা অর্চনা, ভোগ, অঞ্জলি প্রদান, কীর্তন ইত্যাদি সারাদিন ব্যাপী চলে। কোভিড বিধি মেনে এই পুজোর আয়োজন করা হয়। পঞ্চম দিন রথযাত্রার এই উৎসবটাকে হেরা পঞ্চমী বলে। এই দিন লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য আসেন, কিন্তু ভক্তরা ওনাকে নিয়ে যেতে দেন না। তো ওদের মধ্যে একটা ফাইট হয় আর কি। তো তখন জগন্নাথ দেব আরও 4 দিন পরে তারপরে লক্ষ্মী দেবীর কাছে ফিরে যান। আজকে আমরা 108টা আইটেম দিয়ে ভোগ আয়োজন করেছি। অন্য বছর অনেক ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়। এবার কোভিড পরিস্থিতির জন্য আমরা কেউকে এবার প্রসাদ দান করতে পারছি না। আমাদের সবাই ঘরের থেকে যেন জগন্নাথ দেবের দর্শন করতে পারে। হেরা পঞ্চমী আর সব ঘরের মানুষদের প্রসাদ বিতরণ। এখনকার মতো বিটিএন প্রাইম টাইম বুলেটিন এ পর্যন্তই। ধন্যবাদ।